এখন আমার কি হবে ব্যোমকেশবাবু? এই বলিয়া বিশুপাল সপ্রশ্ন নেত্রে ব্যোমকেশের মুখের পানে চাহিয়া রহিল। ব্যোমকেশ চায়ের পেয়ালায় ক্ষুদ্র একটি চুমুক দিয়া বলিল, আপনি যথাসাধ্য সাবধান হয়েছেন, আর কি করার আছে? তা খাবারের ব্যবস্থা কিরকম? বিশুপাল বললেন, একটা বামুন ছিল, তাকে বিদেয় করে দিয়েছি। গিন্নি রাঁধেন, বাজার থেকে কোনো খাবার আসে না। চাকর বাকর, একটা ঝি আর একটা চাকর ছিল, তাদেরকেও তাড়িয়ে দিয়েছি। সিঁড়ির মুখে গোরখা বসিয়েছি। আর কি করব বলুন? ব্যবসার কাজকর্ম কিরকম চলছে? কি করে হয়? সেরেস্তাদার কাজ চালায়। নেহার দরকার হলে উপরে এসে আমাকে জিজ্ঞাসা করে যায়, কিন্তু তাকেও ঘরে ঢুকতে দিই না। দোরের কাছে দাঁড়িয়ে কথা বলে যায়। বাইরের লোক ঘরে আসে কেবল ডাক্তার। চায়ের পেয়ালা নিঃশেষ করিয়া ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইল, হাসিয়া বলিল, যা যা করা দরকার সবই আপনি করেছেন। আর কি করা যেতে পারে ভেবে পাচ্ছি না। কিন্তু সত্যিই কি অভয় ঘোষাল আপনাকে খুন করতে চায়? বিশুপাল উত্তেজিতভাবে উঠিয়া বসিবার চেষ্টা করিয়া আবার শুইয়া পড়িল। ব্যাকুল স্বরে বলিলেন, হ্যাঁ ব্যোমকেশবাবু, আমার অন্তরাত্মা বুঝেছে ও আমাকে খুন করতে চায়। নইলে এত ভয় পাবো কেন বলুন? কলকাতার শহর তো আর মগের মুলুক না। ব্যোমকেশ বলিল, তা বটে, কিন্তু এভাবে কতদিন চলবে? বিশুপাল বলিলেন, সেই তো ভাবনা, এভাবে কতদিন চলবে? তাই তো আপনার শরণ নিয়েছি ব্যোমকেশবাবু, আপনি একটা ব্যবস্থা করুন। ব্যোমকেশ বলিল, ভেবে দেখব, যদি কিছু মনে আসে আপনাকে জানাবো। আচ্ছা, তাহলে এখন চলি। বিশুপাল বলিলেন, ডাক্তার? ডাক্তার রক্ষিত অমনি পকেট হইতে একটি 100 টাকার নোট বাহির করিয়া ব্যোমকেশের সম্মুখে ধরিলেন। ব্যোমকেশ সবিস্ময়ে ভ্রু তুলিয়া বলিলেন, এটা কি? বিশুপাল বিছানা হইতে বলিলেন, আপনার মর্যাদা। আপনাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক সময় নষ্ট করেছি, কিন্তু এরকম তো কোনো কথা ছিল না। তা হোক, আপনাকে নিতে হবে। অনিচ্ছা ভরে ব্যোমকেশ টাকাটা লইল। তারপর ডাক্তার আমাদের নিচে লইয়া চলিলেন। সিঁড়ির মুখে গোরখা স্যালুট করিল। সিঁড়ি দিয়া নামিতে নামিতে ব্যোমকেশ বলিল, এই লোকটা সারাক্ষণ পাহারা দেয়? ডাক্তার বলিলেন, না, ওরা দুজন আছে। পুরনো লোক, আগে দোতলায় পাহারা দিত। একজন বেলা 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, দ্বিতীয় ব্যক্তি রাত্রি 10টা থেকে বেলা 8টা পর্যন্ত পাহারা দেয়। ব্যোমকেশ বলিল, সকালে 2 ঘন্টা আর রাত্রে 2 ঘন্টা পাহারা থাকে না? ডাক্তার বলিলেন, না, সে সময় আমি থাকি। দ্বিতলে নামিয়া আসিয়া দেখিলাম দপ্তর বন্ধ হইয়া গিয়াছে। কেরানিরা দ্বারে তালা লাগাইয়া বাড়ি গিয়াছে। নিচের তলায় নামিয়া ব্যোমকেশ বলিল, আপনাকে 2-1টা প্রশ্ন করতে চাই ডাক্তারবাবু। বেশ তো, আসুন আমার ডিসপেন্সারিতে। আমরা সামনের ঘরে প্রবেশ করিলাম। এটি রোগীদের ওয়েটিং রুম। নতুন টেবিল, চেয়ার, বেঞ্চিতে ইত্যাদিতে সাজানো গোছানো। কম্পাউন্ডার পাশের একটি বেঞ্চিতে 1 হাঁটু তুলিয়া বসিয়া ঢুলিতেছিল। আমাদের দেখিয়া উঠিয়া পাশের ঘরে চলে গেল। ব্যোমকেশ ঘরের চারিদিকে দৃষ্টি ফিরাইয়া বলিল, খাসা ডাক্তারখানা সাজিয়েছেন। ডাক্তার শুষ্ক স্বরে বলিলেন, সাজিয়ে রাখতে হয়, জানেন তো, ভেক না হলে ভিক মেলে না। কতদিনের প্র্যাকটিস আপনার? এই বছর 3। আগে আমি মফস্বলে ছিলাম। ভালোই তো চলছে মনে হয়। কেমন? মন্দ নয়, চলছে টুকটাক। 2-4টে বাঁধা ঘরও আছে। ব্যোমকেশ ঘাড় নাড়িল, হ্যাঁ। আচ্ছা ডাক্তারবাবু, বিশুপালের এই যে মৃত্যু ভয়, এটা কি ওর মনের রোগ, নাকি সত্যিই ভয়ের কারণ আছে? ডাক্তার একটু চুপ করিয়া থাকিয়া বলিলেন, ভয়ের কারণ আছে। অবশ্য যাদের অনেক টাকা তাদের মৃত্যু ভয়ও বেশি হয়, কিন্তু বিশুপালের ভয় অমূলক নয়। অভয় ঘোষাল লোকটা সত্যিকারের খুনি। আমি শুনেছি ও গোটা 3 খুন করেছে। এমনকি ও নিজের বাপকেও বিষ খাইয়েছিল কিনা সেই বিষয়ে সন্দেহ আছে। ব্যোমকেশ বলল, তাই নাকি? ভারী গুণধর ছেলে তো। এখন মনে পড়ছে, বছর 2 আগে ওর মামলার বয়ান খবরের কাগজে বেরিয়েছিল।
ওর ঠিকানা আপনি জানেন নাকি? ডাক্তার বললেন, জানি, এই তো কাছেই, বড়জোর মাইল খানেক। যদি দেখা করতে চান ঠিকানা দিচ্ছি। এক টুকরো কাগজে ঠিকানা লিখিয়া ডাক্তার ব্যোমকেশকে দিলেন। সে সেটি মুড়িয়া পকেটে রাখিতে রাখিতে বলিল, আর একটা কথা, বিশুবাবুর স্ত্রীর কি কোনো রোগ আছে? ডাক্তারবাবু বলিলেন, স্নায়ুর রোগ, স্নায়বিক প্রকৃতির মহিলা, তার উপর ছেলেপুলে হয়নি। বুঝেছি, আচ্ছা চললাম। বিশুবাবু 100 টাকা দিয়ে আমাকে দায়ে ফেলেছেন, আর সমস্যাটা ভেবে দেখতে হবে এবার। বাহিরে তখন রাস্তার আলো জ্বলিয়াছে। ব্যোমকেশ হাতের ঘড়ি দেখিয়া বলিল, 6:30, চলো খুনি আসামি দর্শন করে আসা যাক। বিশুপাল যখন টাকাটা দিয়েছেন তখন কিছু একটা তো করা দরকারি। মোড়ের মাথায় একটা রিক্সা পাওয়া গেল, তাহাতে চড়িয়া আমরা উত্তর দিকে চলিলাম। রাস্তার উত্তর প্রান্তে আসিয়া একটি নম্বরের সামনে রিক্সা থামিল। আমরা নামিলাম। ব্যোমকেশ নম্বর মিলাইয়া বলিল, এই বাড়ি। বাড়িটি ঠিক ফুটপাথের ধারে নয়, মাঝখানে একটু খোলা জমি আছে, তাহাতে কাঁঠালি চাপার ঝাড় বাড়িটাকে রাস্তা হইতে আড়াল করিয়া রাখিয়াছে। দ্বিতল বাড়ির উপরতলা অন্ধকার, নিচের একটা জানলা দিয়ে পত্রান্তরার ভেদ করিয়া ঝিকিমিকি আলো আসিতেছে। আমরা ছোট ফটক দিয়া ভেতরে প্রবেশ করিলাম। সামনের ঘর টেবিল চেয়ার দিয়ে সাজানো, যেন অফিস ঘর। একটা লোক চেয়ারে বসে অলসভাবে পেন্সিল দিয়ে কাগজের উপর হিজিবিজি কাটিতেছে। আমরা দ্বারের কাছে আসিলে চোখ তুলিয়া চাহিল। সুপুরুষ বটে, বয়স আন্দাজ 35, টকটকে রং, কোকড়া চুলের মাঝখানে সিথি, নাক চোখ তুলি দিয়ে আঁকা। আমিও বিশুপালের মতোই মুগ্ধ হইয়া গেলাম। ব্যোমকেশ দ্বারের নিকট হইতে বলিল, আসতে পারি? আমার নাম ব্যোমকেশ বক্সী, আর ইনি অজিত বন্দ্যোপাধ্যায়। অভয় ঘোষালের চোখের দৃষ্টি সতর্ক। তারপর সে অধর প্রান্তে একটি মুকুলিত হাসি ফুটাইয়া বলিল, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী, কি সৌভাগ্য, আসুন আসুন। আমরা গিয়া অভয় ঘোষালের মুখোমুখি বসিলাম। সে পেন্সিল নামাইয়া রাখিয়া বলিল, কি ব্যাপার বলুন দেখি? সম্প্রতি কোনো কুকার্য করেছি বলে তো মনে পড়ছে না। ব্যোমকেশ হাসিল, আপনাকে দেখতে এলাম। অভয় ঘোষাল বলিল, ধন্যবাদ। আমি তাহলে একটি দর্শনীয় জীব? আপনি নিজের ইচ্ছায় এসেছেন না কেউ পাঠিয়েছে? ব্যোমকেশ বলল, পাঠায়নি কেউ, কিন্তু মহাজন বিশুপাল তার দুঃখের কথা আমাকে শোনালেন, তাই ভাবলাম আপনাকে দর্শন করে যাই। ও শিশুপাল? অভয় ঘোষাল ক্ষণিক থামিয়া বলিল, আপনাকে কেউ পাঠিয়েছে বুঝেছিলাম, কিন্তু শিশুপালের কথা মনে আসেনি। ব্যোমকেশ বলিল, জানেন বোধহয় বিশুপালের পক্ষাঘাত হয়েছে। অভয় বিস্ময় প্রকাশ করিয়া বলিল, তাই নাকি? আমি জানতাম না তো। মাস 3 আগে শিশুপাল আমার বাড়িতে এসেছিল। পেন্সিল তুলিয়া লইয়া সে আবার কাগজে হিজিবিজি কাটিতে লাগলো। ব্যোমকেশ বলিল, এখান থেকে ফিরে গিয়েই তার স্ট্রোক হয়েছিল। সেই থেকে তিনি নিজের বাড়ির মধ্যে আবদ্ধ হয়ে আছেন। অবশ্য পক্ষাঘাতই তার বাড়িতে আবদ্ধ থাকার একমাত্র কারণ নয়। আপনার ভয়ে তিনি বাড়ি থেকে বের হন না। আমার ভয়ে? বলেন কি? আমি ঘাতক, সে মহাজন, আমারই তো ভয় লুকিয়ে থাকার কথা। অভয় ঘোষাল ভ্রু তুলিয়া পরম বিস্ময় ভরে কথাগুলো বলিল, কিন্তু তাহার অধর প্রান্তে হাসি লাগিয়া রহিল। ব্যোমকেশ বলিল, তার ভয় হইয়াছে আপনি তাহাকে খুন করিবেন। এই দেখুন, যত দোষ নন্দঘোষ। আমি একটিবার খুনের মামলায় ফেঁসে গিয়েছিলাম, অমনি সবাই ভেবে নিল আমিই খুনি আসামি। আমি যে বেকসুর খালাস পেয়েছি সেটা কেউ ভাবল না। অভয় ঘোষাল একটু থামিয়া অপেক্ষাকৃত মন্থর কণ্ঠে বলিল, তবে একটা কথা সত্যি, আমার কোষ্ঠির ফল। যারা আমার শত্রুতা করে তারা বেশি দিন বাঁচে না। উঠছেন নাকি? ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইয়া বলিল, হ্যাঁ, আপনাকে দেখতে এসেছিলাম, দেখা হয়ে গেছে, এবার যাওয়া যাক। তবে একটা কথা বলে যাই,
বিশুপালের যদি অপঘাতে মৃত্যু হয় আমি কিন্তু দুঃখিত হব, আর আপনিও শেষ পর্যন্ত দুঃখিত হবেন। অভয় ঘোষালের মুখে হঠাৎ পরিবর্তন হইল। মুখের হাসি মুছিয়া গিয়া চোখে একটা নৃশংস হিংস্রতা ফুটিয়া উঠিল। সে নির্নিমেষ সর্পচক্ষু মেলিয়া ব্যোমকেশের পানে চাহিয়া রহিল। আমার বুকের একটা স্পন্দন থামিয়া গিয়া আবার সবেগে চলিতে আরম্ভ করিল। এই দৃষ্টি বিশুপালকে ভয়ে দিশাহারা করেছিল। চোখের দৃষ্টিতে মৃত্যুর শপথ এত স্পষ্টভাবে আর কাহারও চোখে দেখি নাই। ব্যোমকেশ তাহার প্রতি একটি অবজ্ঞাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল, চলো অজিত। ফুটপাথে পৌঁছিয়া দেখিলাম রাস্তার পরপারে একটা ট্যাক্সি দাঁড়াইয়া আছে। ড্রাইভারকে ডাকিবার জন্য হাত তুলে আছি, ট্যাক্সি চলিতে আরম্ভ করিল। আমি ব্যোমকেশের পানে চাহিয়াছিলাম। সে বিলীয়মান ট্যাক্সির দিকে চাহিয়া থাকিয়া বলিল, ভেতরে কেউ ছিল? বলিলাম, দেখিনি। ড্রাইভার কিন্তু আমাদের দিকেই তাকিয়েছিল, তাই ভেবেছিলাম খালি ট্যাক্সি, হয়তো পেছনের সিটে কেউ ছিল। ব্যোমকেশ চলিতে আরম্ভ করিল। কেউ বোধহয় আমাদের পিছু নিয়েছিল। কে পিছু নিতে পারে? ডাক্তার রক্ষিত ছাড়া আর কেউ তো জানে না যে আমরা এখানে এসেছি। কিন্তু কেন, কি উদ্দেশ্য তা জানি না। অবশ্য সমাপতনও হতে পারে। ট্যাক্সিতে আমাদের অজানা আরোহী ছিল। কোনো কারণে ড্রাইভার গাড়ি দাঁড় করিয়েছিল, তারপর চলে গেল। রাত্রি 7:30। আমরা পদব্রজে বাসার দিকে চলিলাম, কিন্তু মনে একটা ধোঁকা লাগিয়া রহিল। পরদিন সকালে খবরের কাগজ খুলিয়াই বলিয়া উঠিলাম, ওহে! ব্যোমকেশ চকিতে ঘাড় ফিরাইয়া বলিল, কি বিশুপাল খুন হয়েছে? বলিলাম, বিশুপাল নয়, অভয় ঘোষাল। ব্যোমকেশ কিছুক্ষণ বোকার মতো আমার মুখের পানে চাহিয়া রহিল। তারপর কাগজখানা আমার হাত হইতে দ্রুত কাড়িয়া লইয়া পড়িতে আরম্ভ করিল। সংবাদপত্রের বিবরণ অতি সংক্ষিপ্ত। গত রাত্রে আমহা স্ট্রিট নিবাসী অভয় ঘোষাল নামক এক ধনী ব্যক্তি ঘুমন্ত অবস্থায় শয্যায় খুন হইয়াছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইয়াছে। কে খুন করিয়াছে তাহা এখনো জানা যায় নাই। 2 বৎসর পূর্বে অভয় ঘোষাল খুনের অভিযোগে আসামি হইয়া বেকসুর খালাস হইয়াছিলেন। মনটা অন্য প্রকার সম্ভাবনার জন্য প্রস্তুত ছিল, তাই কিছুক্ষণ বিমূঢ় হইয়া রহিলাম। কাল রাত্রি 7:30 পর্যন্ত আমরা তাহাকে দেখিয়াছি। সে হাসি মুখে পরব স্বচ্ছন্দ ভাবে ব্যোমকেশের সহিত প্রচ্ছন্ন বাগযুদ্ধ করিয়াছে। তারপর কি হইল? সে ব্যঙ্গস্বরে বলিয়াছিল তাহার অনেক বন্ধু আছে। ট্যাক্সিতে তবে কি তার বন্ধু ওত পাতিয়া বসিয়াছিল? আমরা চলিয়া যাইবার পর ফিরিয়া আসিয়া তাহাকে খুন করিয়াছে? কিংবা ট্যাক্সির লোকটি কি ডাক্তার রক্ষিত? কিন্তু ডাক্তার রক্ষিত তাহাকে খুন করিতে যাইবে কেন? নানা প্রকার জল্পনা কল্পনা ব্যোমকেশের মাথায় ঘুরঘুর করতে লাগল। অভয় ঘোষালের মৃত্যুর খবর ব্যোমকেশের ভাবনাগুলো সব কিছু গোলমাল করে দিল। কি হলো এরপর জানতে হলে বন্ধুরা আমার আগামীকালের দুষ্টচক্র গল্পের 3য় পর্ব শুনতে হবে। ততক্ষণ তোমরা শুনতে থাকো আমার আজকের গল্প পাঠ দুষ্টচক্রের 2য় পর্ব। লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।